পিএমএন নিউজ। নমস্কার, পিএমএন নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এর মধ্যে আমি রয়েছি রাজীব। আর ইতিমধ্যে আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু ততটাই উঠছে। আর বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের মতবাদ নিয়ে আমরা বারবার আসছি আপনাদের সামনে, আপনাদের তুলে ধরছি এমনটাই। আর ইতিমধ্যে আমরা রয়েছি চাকদায়, এবং চাকদার যে বিজেপির কনভেনার দীর্ঘ 4 বছর ধরে, যিনি বিজেপির দায়িত্ব সামলে বিজেপিকে এই চাকদায়, নদিয়া জেলার চাকদা বিধানসভায় এবং নদিয়া জেলার যে আমাদের রানাঘাট লোকসভায় জগন্নাথ সরকার এবং বঙ্কিম ঘোষকে জেতানোর মূলে যিনি কাণ্ডারি, তাকে আজকে আমরা পেয়েছি, সেই সুকুমার করঞ্জাই মহাশয়কে। তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবার আজকে খুব জানতে ইচ্ছে করছে, একাধিক জায়গায় যখন শুনানি হচ্ছে এসআইআর নিয়ে, আপনি দীর্ঘদিন ধরে রাজস্থান ছিলেন, আমরা দেখেছি, দেখিয়েওছি। আজকে বিভিন্ন জায়গায়, আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পর্যন্ত দাঁড়িয়েছিলেন, দিনকে এসআইআর এর শেষ শুনানি হয় 2 তারিখ। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্লক অফিসে তৃণমূল কর্মী বা সাধারণ মানুষ এসআইআর এর শুনানি নিয়ে তারা কিন্তু রাগান্বিত হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, কোথাও ধাক্কাধাক্কিও করছে নির্বাচন কমিশনদেরও, এবং বিজেপির যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদেরও। প্রশাসন নির্বাক কেন? দেখুন, এই যে এসআইআর শুরু হয়, বিহার থেকে যেটা এসআইআর শুরু হয়েছিল, তখন থেকেই পশ্চিমবাংলার শাসক দল বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলাতেও এসআইআর হবে, সাথে সাথে সারা ভারতবর্ষে হবে। তখন থেকে আমরা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তারা এসআইআর হতে দেব না এরকম একটা আওয়াজ তুললেন যে বাংলায় কিছুতেই আমরা এসআইআর হতে দেবো না, এমনকি রক্ত দিয়ে আমরা এসআইকে রুখবো। কিন্তু আপনারা জানেন, এসআইআর একটা নির্বাচনের প্রক্রিয়ার অঙ্গ, কারণ এটা প্রথম হচ্ছে না। 52 সাল থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই 10 বছর 5 বছর পর পর এসআইআর হয়ে আসছে আমাদের ভারতবর্ষে। তাই দীর্ঘ 2002 সালের পরে 23 বছর বন্ধ থাকার পরে এসআইআর চালু হলো আবার। এই কমিশনার যিনি জ্ঞানেশ কুমার, তিনি এসআইআর চালু করলেন যে ভোটার তালিকায় যে জল মেশানো আছে, যেটা আমরা বারবার অভিযোগ জানিয়ে এসেছিলাম, ভুতুড়ে ভোটার, জল মেশানো, বহিরাগত ভোটার, সেইগুলো কমিশন এবার সেইগুলোকে ঝাড় দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ভোটার তালিকা থেকে সেইগুলোকে বাতিল করার চেষ্টা হচ্ছে। তার জন্যই এসআইআর শুরু হয়েছে। তো এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকে আমরা লক্ষ্য করলাম যে এসআইআর প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য নানাভাবে, প্রথমে বিএলওদের ইউনিয়ন করে তারা বিএলওদের দিয়ে একটা, যদিও তাদের মধ্যে বেশিরভাগ বিএলও ছিল না, 2-4 জন বিএল ছিল, তারা ওই সিইও দপ্তরে আন্দোলন শুরু করলেন। নানা অনিয়ম, আমাদের কাজের চাপ বেশি দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়া হয়নি, আমাদের ট্রেনিংয়ের সময় এক বলা হয়েছে, কাজে ব্যস্ত। কিন্তু বিএলওর কাজটা যেটা আছে, এরা যেহেতু নতুন টিচার বা সরকারি কর্মচারী, যাদের বেশিরভাগই নানা অবৈধ উপায়ে চাকরি পেয়েছেন, তারা ওই শাসক দলের অনুগত ভিত্তের মতন তারা কাজ করে, আন্দোলন করে এটাকে বানচাল করার চেষ্টা করতেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে বিএলআররা যখন বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের সঙ্গে কমিশনের স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র বিএলএ টুরাই, রাজনৈতিক দলের প্রতিনিধিরাই কমিশনের বিএলওর সঙ্গে থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম অনেক জায়গা, অনেক ডিস্ট্রিক্টে আমরা দেখেছি যে দলে দলে তাদের পার্টির নেতৃত্ব ওই বিএলওকে গাইড করে চলছেন, যেখানে হয়তো আমাদের বিরোধী দলের বিএলএ টুরা অনেক সময় অনেক জায়গাতেই ছিল না। হ্যাঁ, কিন্তু আজকে সেটা তো হলো না। তারপরে যখন 58,20,000 বাদ গেল, তখন এদের মাথায় হাত পড়লো, যারা 58,20,000 তো বাদ হয়ে গেছে, অথচ আমরা আগের লোকসভাতে আমাদের লিড ছিল 45 লক্ষ, তার মানে ওখানে আমরা পিছিয়ে পড়ছি। তারপরে আবার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ 1 লক্ষ, প্রথমে 1,42,000 ছিল, তারপরে সেটাকে কমিয়ে 94,000 আসলো, এবং 30,000 হচ্ছে আনম্যাপ ভোটার, 30 লক্ষ আনম্যাপ ভোটার। সেই 30 লক্ষ আনম্যাপ ভোটারের প্রথম পর্যায়ে শুনানি হলো, তখনও অতটা অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় করলো তৃণমূলের? ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমরা যদি ভাগ করি, চিন্তা করি যে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লজিক্যাল
ডিসক্রিপেন্সিতে আছে আপনার ওই যে মিডিল নাম গন্ডগোল আছে, মিডিল নাম নেই, বা বানান ভুল, বা টাইটেল মিলছে না, বাপের নাম ভুল, বা নিজের নাম ভুল একরকম আছে, কেউ কেউ দু জায়গায় দু রকম নাম দেওয়া আছে, এরকম একটা এক ধরনের। আর এক ধরনের আছে যাদের 6 সন্তানের পিতা, যাদের বয়সের ফারাক আছে, মিলছে না, ম্যাচিং করছে না, নট ম্যাচ। তো সেই রকম লজিক্যাল কিন্তু যদি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এই এসআইআর হতে দিত রাজ্য সরকার, যেটা আরও 11টি রাজ্যের সরকার, তাতে সিপিএম সরকারও যেমন আছে, কংগ্রেসি সরকার আছে, বিজেপি সরকার আছে, তারা কিন্তু নির্বিঘ্নভাবে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে তারা কাজ করতে দিয়েছে এবং সম্পূর্ণ সহযোগিতার হাত পেয়েছে। আপনি আপনি যে বললেন যে সহযোগিতার হাতের কথা যখন বললেন, আপনি জানেন যে বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী তিনি বারবার বলছেন, দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের ভালো আতাত আছে। কারণ মুখ্যমন্ত্রী এখানে যখন চেঁচামেচি করছেন সিএ করতে দেবো না, এনআরসি করতে দেবো না, তারপরে আপনার ওয়াকআপ বিল করতে দেবো না, কিন্তু সবকিছুতেই তারা কখনো বিরোধী পক্ষ দেখা যাচ্ছে মূল সরে যাচ্ছে ভোটের ওখান থেকে, ভোটদানের থেকে, কখনো দেখা যাচ্ছে তারা সেটা মেনে নিচ্ছে। তাহলে পরে আজকের এই যে আমাদের এই এনআরসি বা সিএ নিয়ে বা এই যে হচ্ছে, এটা নিয়ে এত হইচই, এত কিছু কেন? দেখুন এটা হচ্ছে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম, আরজেডি, এদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কারণ সিপিএম এর কথা বাদ দিয়ে দিলাম, 34 বছরে ওরা যা করেছে, তারপর পশ্চিমবঙ্গে ওদের মুখ দেখানোর জায়গা নেই। কারণ পশ্চিমবঙ্গকে শেষ করার প্রথম সূত্রপাত করেছিল সিপিএমরা, তারই ধারাবাহিকতা মেনে করে বজায় রেখে মমতা ব্যানার্জি ওদেরকে, সিপিএমকে অনুসরণ করেছে। ওরা বলছে আজকে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির সাথে গাঁটছড়া আছে। তা আপনারা সবাই জানেন ইন্ডি জোট তৈরি হয়েছিল, সেখানে সিপিএম আর তৃণমূল কংগ্রেস। তার আগে যে জোট হয়েছিল সেখানেও সিপিএম, তৃণমূল কংগ্রেস, আরজেডি সব মিলেমিশে, কংগ্রেস সব মিলেমিশে। তাহলে জোট করছে ওরা, আজ পর্যন্ত ওরা দেখাতে পারবে না যে আমরা ভারতীয় জনতা পার্টি অন্য কোনো রাজনৈতিক দল, অর্থাৎ যারা সকল প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল, যারা দেশবিরোধী রাজনৈতিক দল, তাদের সঙ্গে জোট করেছে। আমাদের সমমনাপন্ন, হিন্দুত্ববাদের সমমনাপন্ন দলগুলোর সাথে আমরা জোট না না করি। না না, আপনাদের কিন্তু আপনার কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম দল ঘোষণার পরে তিনি নিজে ক্যান্ডিডেট দিলেন, সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি কিন্তু কলকাতায় সমাবেশ করেছিলেন। তো অটল বিহারী, মমতা ব্যানার্জি যখন 98 সালে দল গঠন করলো কংগ্রেস ভেঙে হুম। তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ। তখন একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে পরিচালনা করা একার পক্ষে, তো মমতা ব্যানার্জির পক্ষে তখন সম্ভব ছিল না। হুম। তাই তিনি বিজেপিকে ধরলেন তার নিজের স্বার্থে, যে আমাকে একজন বড় পার্টি, বড় দলকে ধরে আমাকে সংগঠন বিস্তার করতে হবে। সেই হিসাবে তার স্বার্থেই তিনি তখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাথে তারা দোস্তি করেছিলেন। তার ফয়দা কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়েছে। আবার 2001 সালে এসেই তিনি পাল্টে খেয়ে গেলেন, আবার কংগ্রেসে হাত ধরলেন। একদম। তখন অটল বিহারী বাজপেয়ী খারাপ, হুম। অটল বিহারী বাজপেয়ী ভালো, বিজেপি সব খারাপ, হ্যাঁ সাম্প্রদায়িক। আবার 2004 সালে আবার পাল্টে গেলেন। এই যে পাল্টির রাজনীতি, এটা মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছে কিভাবে পাল্টিকে তার নিজের স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে, আপনি বলছেন পাল্টি খাচ্ছেন, রাজনীতি করছেন, ঠিক আছে। গত কয়েকদিন আগে কেন্দ্রের বাজেট বার হলো এবং এই দুদিন আগে কিন্তু রাজ্যের বাজেট বার হয়েছে। রাজ্যের বাজেটে যেটা মানুষের মূল চিন্তা ভাবনার মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার আর 500 টাকা বাড়িয়েছেন। এবং আপনি জানেন বেকার ভাতা বাড়িয়েছে, করেছেন নতুন, আর যেটা পুরনো ছিল আগে আবার তিনি 500 টাকা করছেন। এবং ডিএ সরকারি চাকরি তাদের জন্য 4% বাড়িয়েছেন। এই যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে তিনি তো মহিলা ভোটটাকে একত্রিত করে নিতে পারছেন। সামনের যে ইলেকশন 26-এ আসবে, এই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে যদি তৃণমূল লড়ে, আপনারা তার লড়াই কতটা দিতে পারবেন? দেখুন, কেন্দ্রীয় বাজেট যেটা হয়েছে সেটা হচ্ছে দেশের স্বার্থে বাজেট। সেখানে কোনো আপনার
কিছু দেখিয়ে দেওয়ার প্রবণতা নেই তার মধ্যে। অর্থাৎ যেটা দেশের স্বার্থে যে বাজেট করলে ভালো হবে সেটাই করেছেন নরেন্দ্র মোদী সরকার। আর পশ্চিমবঙ্গ সরকার যেটা বাজেট করলেন কয়েকদিন আগে, সেটা হচ্ছে ভোটের বাজেট, ভোট কেন্দ্রিক বাজেট। অর্থাৎ আমাকে ভোটের বৈতরণী পার হতে হবে, তাতে রাজ্য ঋণের দায়ে জর্জরিত হোক, দেনায় ডুবে যাক, পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ থাকুক, স্বাস্থ্য বন্ধ থাকুক, আইন শৃঙ্খলা যা খুশি যাক, গোল্লাই যাক, আমাকে ভোট বৈতরণী পার হতে হবে। তার জন্য লক্ষ্মী ভাণ্ডার করেছেন, তার জন্য ওই সিভিকদের 1,000 টাকা করে পাঠিয়েছেন, তার জন্য ওই আশাকর্মীরা যাদের মূল দাবি ছিল আমাদের মায়না বাড়াতে হবে, 5,000 টাকায় কোনো আজকালকার যুগে থাকে না, 15,000 টাকা করতে হবে, তাদের 1,000 টাকা নামমাত্র করেছেন। এবং আরেকটি যেটা করেছেন উনি, সেটা হচ্ছে যুব সাথী নাম দিয়ে, সেটা কিন্তু বাজেটে তিনি প্রস্তাব রেখেছেন, সেটা কিন্তু এখনো তার টাকা স্যাংশন হয়নি, প্রস্তাব রেখেছেন যে আগস্ট মাস থেকে, আপনারা জানেন ইন্টারিম বাজেট একটা সরকার যখন ভোট কেন্দ্রিক বাজেট পেশ করে সেটা তাই আয় থাকে 6 মাস। অর্থাৎ ফেব্রুয়ারিতে তিনি বাজেট পেশ করেছেন, জুলাইতে শেষ হয়ে যাবে। কিন্তু ওদেরকে ঘোষণা করলেন যে তোমরা আগে ভোটটা দাও, যুব সমাজকে আকৃষ্ট করুন, যে তোমাদের আমি ললিপপ দিচ্ছি, টোপটাকে দিচ্ছি, তোমরা ভোটটা আমাকে দাও, আমি তোমাদের 1,500 টাকা ভাতা দিয়ে দেবো, বেকার ভাতা। অথচ বাজেটে কর্মসংস্থানের একটিও কথা নেই, বাজেটে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের একটি কথা নেই, শিল্পের কোনো কথা নেই, স্বাস্থ্য শিক্ষার কোনো কথা নেই, কোনো কথা নেই। আচ্ছা, এই যে সামনে 2026 বিধানসভার নির্বাচন, নির্বাচন কমিশন এবার ঠিক করছে জেলা অফিস শাসক অফিসে গণনা হবে। আমাদের নদিয়ায় 9টা সিট বিধানসভার, তার মধ্যে 8টা সিট তৃণমূলের বিজেপির ছিল। উপনির্বাচনের ফলে একটা সিট বিজেপিকে হারাতে হয়েছে শান্তিপুর, 7টা সিট এখনো বিজেপির দখলেই রয়েছে। আপনি কি মনে করছেন 2026-এ ওই 7টা সিট বজায় রাখতে পারবে না কমবে? তাদের 6টা সিট জিতেছিলাম। পরবর্তীকালে রানাঘাট দক্ষিণে মুকুটমণি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে রানাঘাট দক্ষিণে ওটা একটা উপনির্বাচন হয়। আর উপনির্বাচন মানে পশ্চিমবঙ্গে আপনারা জানেন আর জগন্নাথ যে, সরকার আর জগন্নাথ সরকার তিনি এমপি থাকা সত্ত্বেও তাকে পার্টি বিধানসভায় দাঁড় করিয়েছিল, তাকে একটা আসন ছাড়তে হয়। সেই দুটো উপনির্বাচনে পশ্চিমবাংলায় যতগুলো উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, সে সিপিএম আমলে উপনির্বাচন হলে সিপিএম জিতত, এই আমলে উপনির্বাচন মানে শাসক দল জিতবে, এটা সবাই জানে যে এখানে উপনির্বাচনে মানে ভোটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তা সেই কারণে কিন্তু আগামী আমরা এখনো বলে যাচ্ছি, আপনাকে বলে গেলাম আজকে, যে নদিয়া দক্ষিণে 7টায় 7টা পাবো আমরা, তৃণমূলের কেউ আর ওটা ঠেকাতে পারবে না। এবং নদিয়া উত্তরেও যে 7টা আসন আছে, তার মধ্যে গতবার আমরা পেয়েছিলাম 2টি আসন, অর্থাৎ কৃষ্ণনগর টাই পেয়েছিলাম আমরা, এবং যেটা মুকুল রায় জিতেছিলেন। এবার আমরা 73 পাবো, আমরা বলছি কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, 73 এবং নাকাশিপাড়া, এই 4টে আমরা বিধানসভা জিতবই। এটা তৃণমূল কোনো মতে ঠেকাতে পারবে না, যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন। অনেকক্ষণ ধরে কথা বললাম বিজেপির বহু পুরনো রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের চাকদার কনভেনার সুকুমার করঞ্জাইয়ের সঙ্গে। তিনি বললেন নদিয়ায় আমরা যা পেয়েছি তা তো পাবোই, আরো বেশি পাবো পুরো নদিয়া মিলে। তিনি বেশ কিছু নামও করলেন, কৃষ্ণনগর মানে নদিয়ার উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে যা সিট পেয়েছেন তিনি বললেন। এবং বাজেট সম্বন্ধে প্রশ্ন করতেই তিনি বললেন এটা ভোটের বাজেট, ভাতার বাজেট নয়। কেন্দ্রের সরকার ভোট এবং ভাতা দুটোর বাজেট করেনি, রাজ্য সরকার যে বাজেট করেছে ভোটের বাজেট এবং ভাতার বাজেট। তিনি বাজেটকে নিয়ে কিন্তু তুলোধনা করলেন। আগামী 26-এ যে ভোট, তাই নিয়ে কতটা কি পায় বিজেপি, আদতেও এনাদের কথা রাখতে পারে কিনা, মানুষ কোন দিকে ভোট দেবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসকেই আবার ভোট দেবে, সব নিয়ে আমরা আসবো। চাকদার থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইব চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা।
जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।